এত রাগ সত্য ভগবান আমাকে দিয়েছে তেমনি একটি পুত্র সন্তান। আজ পুত্র সন্তানের জন্য ওই নিষ্ঠুর ভগবানের কাছে আমি কত আরাধনা করেছি, তবু ওই ভগবান আমার প্রতি সহায় তেমনি একটি পুত্র সন্তান। মহাশয়, আজ এই সিংহাসনে বসে প্রজাদের মুখের দিকে তাকাতে আমার লজ্জায় মাথাটা হেঁটে আসছে। মনে হয় হয়তো বা প্রজারা আমাকে এই সন্তান বলে ঘৃণা করে অবজ্ঞার সহিত তারা আমাকে গালি দিয়ে যাচ্ছে। তখন কি ইচ্ছা হয় জানো মন্ত্রী মহাশয়? তখন আমার ইচ্ছা হয় আমি এক পেয়ালা বিষ কিংবা একটা ছুরা আমার বুকে বসিয়ে দিয়ে শেষ করে দেয় দুর্বিষহ জীবন জ্বালা যন্ত্রণা। আমার গুস্তাখি মাফ করে মহারাজ। আমাদের মালিক স্বয়ং ভগবান তার উপর বিশ্বাস হারিয়ে রাজত্বের অবহেলা করা আদা বাচ্চাদের। আমি জানি মন্ত্রী মহাশয়, আমি সবই জানি, কিন্তু এই মনটাকে আমি প্রভাব দিতে পারছি না মন্ত্রী। আজ আমি বড় অসুস্থ বোধ করছি। আমি চললাম মন্ত্রী মহাশয়। আর আপনি দরবারের দায়িত্ব পালন করে আজ হতে নিজে প্রজাদের সুখ দুঃখের সাথী হয়ে দায়িত্ব গ্রহণ করুন। ভগবান, আমার মহারাজের মনোবাসনা তুমি পূর্ণ করে দাও ভগবান, তুমি পূর্ণ করে দাও। ভগবান, তোমার কাছে এত আরাধনা করলাম, এত ফুল চাল দিলাম, তবু একটা সন্তান তুমি আমাকে দিলে না। এমন কি পাপ করেছি যার জন্য আমি সন্তানের মা হতে পারি না? রানী, তুমিও কি আমার মতো প্রহর বংশ রানী? কি করবো রানী? ভগবান যার উপর বিরোধ, তার কোনো বিকল্প পথ খোলা নেই রানী। তুমি নীরবে অশ্রু প্রশোষণ করে শয্যায় প্লাবিত করা আর উপায় নেই। ভগবানকে ডাকো রানী। এই সকল বিপদের কাণ্ডারি যে ওই ভগবান। কিন্তু মহারাজ, কিন্তু আমি যে এই জ্বালার সহ্য করতে পারছি না। ভেবে ভেবে দিন যাওয়ার কিন্তু আমার বুকের আগুন নিভল না মহারাজ। যেদিকেই দেখি সেই দিকে অন্ধকার আর অন্ধকার। আলোর মুখ কোনোদিন দেখতে পাবো না। আমারও কেঁদে কেঁদে চোখের জল ফুরিয়ে গেছে রানী। সিংহাসনে বসে আজ পর্যন্ত একটা নিরীহ প্রজার প্রতি আমি কঠোর বিচার করিনি, তবু কেন যে ভগবান আমার উপর বিরোধ একমাত্র তিনি জানেন। ঠাকুরের যেদিন দয়া হবে সেই দিন হয়তো আমাদের মনোবাসনা। মিথ্যা সান্ত্বনা দিয়ে কি হৃদয় ভরে রানী? কি হবে রাজত্ব, আর কি হবে আমার এই বেঁচে থেকে? সব থেকে আজ যখন আমার কিছুই নেই, মৃত্যুই আমার একমাত্র কাম্য। তোমার ওই মলির মুখের দিকে আমি যে তাকাতে সাহস পাই না। যখনই তাকাই তখনই দেখি অশ্রু ভরা ছল ছল তখনই যেন মনে হয় তুমি যেন এক সর্বহারা পথের কাঙ্গালিনী। তুমি কি বলতে পারো না রে এখন আমি কি করবো, কোথায় যাব, কোথায় গেলে শান্তির নীর খুঁজে পাবো? আমি বাঁচতে চাই না রানী, আমি বাঁচতে চাই না। চলুন মহারাজ, আগে কিছু খেয়ে নি। না খেয়ে শরীরের কি হাল হয়েছে তাকে একবার
বেঁধে গেছে। চলুন রানী, খেয়ে বিশ্রাম নেই। কিসের যেন একটা খুশবু পাওয়া যাচ্ছে মহারাজ। তাই তো, এই যে ভারী সুন্দর খুশবু বলে মনে হচ্ছে, এমন খুশবু আর যেমন তা আমি কোনোদিন পাইনি। পুরাণে শুনেছি সাধু কিংবা সন্ন্যাসীদের মহাপুরুষের শরীর থেকে এই ধরনের নানান এবং 3-4 মাইল দূর থেকে ঘ্রাণ পাওয়া যায়। আমার মন বলছে এই আমাদের রাজ্য মাঝে সাধু কিংবা সন্ন্যাসী আবির্ভাব হয়েছে। আজ তারই সুঘ্রাণ পাচ্ছি মহারাজ। তাই যেন হয় মন্ত্রী মহাশয়, তাই যেন হয়। আমার এই অন্ধকার রাজ্যে এই মহাপুরুষের পদার্পণে তোমার চরণ ধুলিতে যেন আমার অভিশপ্ত জীবনে শান্তি ফিরে আসে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, ওম কালী, ওম কালী।
আসুন সাধু বাবা, আসন গ্রহণ করুন। না রে মানব, আমি বসতে আসিনি। তবে শোন, আমি এসেছি তোকে একটি কথা বলতে। এমন কি কথা বলতে এসেছেন সাধু বাবা, বলো। তবে শোন রে মানব, ওর ভাগ্যে একটি পুত্র সন্তান হবে। পুত্রের সন্তান হবে? হ্যাঁ, পুত্র সন্তান হবে। কি সত্য সাধু বাবা? আত্ম সত্য। আর শোন রে মানব, ওকে একটা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এমন কি কঠিন পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে সাধু বাবা? তাহলে শোন, ওর সন্তানের বয়স যখন 12 বছর পূর্ণ হবে, পূর্ণ না হওয়া পর্যন্ত যদি কোনো চন্দ্র সূর্যের মুখ দর্শন করে, তাহলে যে তোর অমঙ্গল হবে। শোন রে মানব, এর একটি উপায় আছে। এবং মাটির নিচে গর্ত করে সেখানে তোর সন্তানকে নিয়ে থাকবি। আর কোনো পন্থা? না, না রে মানব, আমার কি সাধ্য আছে? আমি শুধু অছিলাম আর। হ্যাঁ, তবে শোন, এই নে আমার হাতে রয়েছে তেলেস্মাতি অঙ্গুরি। হ্যাঁ, তবে শোন, ওর পুত্রের বয়স যখন 12 বছর পূর্ণ হবে, তখন তার হাতে অঙ্গুরি পরিয়ে দিবে, তাহলে তোর মঙ্গল হবে। এই নে। সময় হলে আমি আবার তোর সঙ্গে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই কে আছিস? রানী ইলাবতীকে পাঠিয়ে দে। হ্যাঁ রানী, এক সাধু বাবা বলে গেল, কি বলেছে? আমরা কি সত্যি সন্তানের জনম এবং জননী হব? আজ হতে তুমি প্রতিদিন কাঙালি ভোজের আয়োজন করবে। বেশ, আমি তাই করবো। মন্ত্রী মহাশয়, মহারাজ, আপনি আমার ধন ভান্ডার খুলে দিয়ে গরিব দুঃখী প্রজাদেরকে বলে দেবে, 2 হাতে যারা যে অর্থ বহন করতে পারবে, সেই অর্থ নিয়ে তারা সসম্মানে বিদায় হয়ে যাবে। বেশ, আমি তাই করবো মহারাজ। আমি জানি আপনি বড়। চলুন এবার আমরা বিশ্রাম। হ্যাঁ মন্ত্রী মহাশয়, আপনি ঠিকই বলেছেন। আজ আমি বড় পরিশ্রান্ত, তাই অগ্রে আমার বিশ্রামের একান্ত প্রয়োজন। আসুন মন্ত্রী মহাশয়। হে ভগবান, হে তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে প্রভু? পুত্র মাধব এখন বেশ বড় হয়েছে, কিন্তু শিশুকন্যা মা মধুমালা সে এখন কিছুই বুঝতে পারে না। কেমন করে আমি তাকে মানুষ করে গড়ে তুলবো? তুমি তুমি আমার প্রতি সদয় হও হে দয়াময় প্রভু। আমি যেন পারি আমার মাতৃহারা কন্যা মা মধুমালাকে মানুষ করে গড়ে তুলতে। বাবা মাধব, মাধব, কি বাবা অমন করে আপনি কি ভাবছেন? এসো এসো বাবা মাধব, তুমি আমার কাছে এসো। আমি তোমাদের কথাই ভাবছি। তুমি এখন বেশ বড় হয়েছ। মা মধুমালা সে কিছুই বুঝতে পারে না। তুমি ওর প্রতি লক্ষ্য রাখবে, কারণ রাজকার্য নিয়ে আমি সব সময় ব্যস্ত থাকি, তাই ওর প্রতি লক্ষ্য রাখার সময় আমি পাই না। তোমরা 2 ভাই বোন একসঙ্গে খাবে, একসঙ্গে ঘুমাবে, একসঙ্গে খেলবে এবং একসঙ্গে স্কুলে পড়তে যাবে। কেমন? ঠিক আছে বাবা, ঠিক আছে। আর তাছাড়া দাইমা না ওকে খুব ভালোবাসে।
আমি কিন্তু তোমার মতো রাজা হব বাবা। আমি আমি এই সিংহাসনে বসে প্রজাদের আমি বিচার করব। নিশ্চয়ই নিশ্চয়ই তুমি আমার বংশের একমাত্র দীপশিখা। আমিও ভাবে তুমি হবে এই কাঞ্চনগড়ের ভাগ্য বিধাতা। এখন চলো বাবা, এখন কিছু খেয়ে তুমি স্কুলে যাবে। বেশ, কেমন? তাই চলো বাবা। মন্ত্রী মহাশয়, মহারাজ, আর দেখতে দেখতে একটি বৎসর চলে গেল। আমার মনে হয় ঠাকুরের কৃপা হয়েছে, কারণ রানী লীলাবতী এখন পূর্ণ গর্ভবতী। তাই আপনি বিলম্ব না করে রাজ মিস্ত্রি ডেকে কালী মন্দিরের পাশে মাটির নিচে একটা গর্ত করে পাথরের তৈরি একটা প্রাসাদ তৈরি করবে। এমন ভাবে তৈরি করবে সেখানে যেন আলো বাতাস প্রবেশ করতে না পারে। মাত্র একটি দরজা বিশিষ্ট 30 হাত দৈর্ঘ্য আর 20 হাত প্রস্থে একটা খণ্ডক জাতীয় প্রাসাদ তৈরি করে ফেলবে। আমাকে আর বলতে হবে না মহারাজ, আমি 2 দিনের মধ্যে সে ব্যবস্থা করে ধার। আর মনে হয় আজ রাতের মধ্যে আমি প্রাসাদের কাজ তাই করুন মন্ত্রী মহাশয়, তাই করুন। আজ দিন ও রাতের মধ্যে প্রাসাদ তৈরির কাজ শেষ করে ফেলবে। আপনার আদেশ আমার আরো শুনুন মন্ত্রী মহাশয়, কারাগারে দ্বার খুলে দিয়ে গরিব দুঃখী প্রজাদের মধ্যে 2 হাতে দান করুন। মন্দিরে মন্দিরে পূজার আয়োজন করুন। বেশ, আমি তাই করবো মহারাজ। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো মহারাজ। মন্ত্রী মহাশয়, আপনি আসুন আমার সঙ্গে বিশ্রামাগারে। মন্ত্রী মহাশয়, মহারাজ, রানী লীলাবতী অন্ধকার গুহায় রয়েছে। জানি না মন্ত্রী মহাশয় কি হালে আছে। আজ পর্যন্ত তার আমি কোনো সন্ধান পেলাম না। মহারাজ, শাহী প্রাসাদ আলোকিত করে এক শাহজাদা জন্মগ্রহণ করেছে। বড় খুশি সংবাদ আজ তুমি আমাদের শোনালে দাসী। এই না, আজ আমার গলার মুক্তার মালা আমি তোমাকে দান করছি। আরো অনেক কিছু তোমাকে দেবো। ঠিক আছে মহারাজ, এবার আমি আসি। মন্ত্রী মহাশয়, মহারাজ, তাহলে বিলম্ব না করে আমার পুত্রের নাম রাখবার ব্যবস্থা করুন। ঠিক আছে মহারাজ। এই মুহূর্তে আমি সাধু বাবাকে ডেকে নাম রাখবার ব্যবস্থা করছি। হরে কৃষ্ণ হরে, গুরু সেবা জেবা করে অনায়াসে বৈকুণ্ঠে যাত্রা। সাধু বাবা, আপনার দোয়ায় ভগবানের কৃপা আমি আজ পুত্র সন্তানের মুখ দেখতে পাচ্ছি। বলুন বলুন সাধু বাবা, আমার সন্তানের আমি কি নাম রাখবো? আমার নাম কি তোর পছন্দ? কেন হবে না সাধু বাবা, কেন হবে না? নিশ্চয়ই হবে। আজ তুমি আমার পুত্রের যে নাম রাখবেন সেই নামই হবে আমার পছন্দনীয়। বেশ, তাহলে শোন, আজ হতে তোর পুত্রের নাম হবে যুবরাজ মদন। মদন কুমার। খুব সুন্দর নাম হয়েছে সাধু বাবা, খুব
সুন্দর নাম হয়েছে। মন্ত্রী মহাশয়, মহারাজ সাধু বাবাকে উপযুক্ত বকশিস দিয়ে বিদায়ের ব্যবস্থা করে দাও। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। হরে কৃষ্ণ হরে পুরুষরা এবার করে সত্যই তুমি আছো দয়াময়, তোমার লীলা বুঝা বড় দায়। অগো ভগবান, তুমি আমার সন্তানের প্রতি সহায় থেকো ভগবান, তুমি আমার সন্তানের প্রতি সহায় থেকো। বাবা মদন কুমার, মা আমরা এখানে অন্ধকারে থাকি কেন? চলো না মা, একটু বাইরে যাই। এখানে তো আলো বাতাস কিছু নেই। কাল ড্রাইভার শুয়ে শুয়ে আকাশ বাতাস চন্দ্র সূর্য গাছপালা নদী নালা কত কিছুর গল্প আমাকে শোনাইল। চলো না মা, পৃথিবীর রূপটা একটু দেখে আসি। ছি বাবা, বাইরে যেতে তোমার নিষেধ আছে। এতদিন থাকতে পারলে আর 2 বছর থাকতে পারবে না। বাহিরে গেলে তোমাকে হারিয়ে ফেলবো বাবা। কেন মা? কেন আমরা এভাবে অন্ধকারে থাকবো? পৃথিবীতে আলো বাতাস আমরা কি দেখতে পারবো না? আলো দেখতে আমাদের অধিকার নেই? নিশ্চয়ই অধিকার আছে বাবা। তাহলে শোনো, তুমি জন্মিবার পূর্বে এক মহাপুরুষ এইসব নিয়মের কথা বলে গেছে, বাবাকে পালন করতেই হবে। শোনো মা, তুমি আমাকে এসব মিথ্যা বলে ভুলাতে পারবে না মা। বলো মা, বলো, তুমি সত্য করে বলো। কার অভিশাপে আমরা এখানে বন্দী হয়ে আছি? তুমি তার নামটা বলো। আমি তাকে হত্যা করে বাইরে যাওয়ার পথ আমি খুঁজে নেব। বাবা মদন কুমার, ওসব বলতে নেই। কারো অভিশাপে আমরা বন্দী না, এই যে স্বয়ং ভগবানের আদেশ। চলো বাবা, রাত হয়ে এলো, কিছু খেয়ে শুয়ে পড়ো। তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না মা। তুমি আমাকে মিথ্যা বলে ভুলাতে চেষ্টা করছো। পাগল ছেলে, আমার কথা বিশ্বাস না হয় দাইমার নিকট শুনে দেখো, এসব সত্য না মিথ্যা। তুমি দাঁড়াও, আমি তোমার দাইমাকে পাঠিয়ে দিচ্ছি। কি হয়েছে বাবা মদন কুমার? আচ্ছা দাইমা, তুমি সত্য করে বলো তো, আমরা এখানে কার অভিশাপে বন্দী হয়ে আছি? মা বললো ভগবানের আদেশে নাকি আমরা বন্দী। এসব কি সত্যি দাইমা? হ্যাঁ বাবা, তোমার মা যা বলেছে সম্পূর্ণ সত্যি। দাইমা, তুমি একবার দরজাটা খুলে দাও, আমি পৃথিবীর রূপটা দেখে আসি। না বাবা, আমি তোমার মায়ের আদেশ ছাড়া এই দরজা কিছুতে খুলতে পারবো না মদন, কিছুতে খুলতে পারবো না। শোনো 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 দাইমা, দরজাটা দাও না, খুলে দাও। আমার মন গিয়াছে বাহিরে, এসো
দরজায় দাঁড়ি হয়ে কি করে এই দরজা রানীমা, মদন কি বলছে? মা, মা গো, আমাকে বাইরে যাবার অনুমতি দাও মা। এখানে আমার দম বন্ধ হয়ে আছে, আমি বাইরে যাবই মা। কেন না বাবা, রাত অনেক হয়েছে, খেয়ে শুয়ে পড়ো। আর কাঁদছে বুঝি বাবা? দেখতে দেখতে কেটে যাবে। এসো বাবা, এখন আমরা শুয়ে পড়ি। আজ বহুদিন গত হয়ে যায়, এই অন্ধকারে আমার আর ভালো লাগছে না। চল আমরা দুদিন বাহির থেকে ঘুরে আসি। যদি মদন ঘুম থেকে জেগে ওঠে রানীমা, না, এখন সে উঠবে না। মদন ঘুম থেকে জাগবার আগে আমরা ফিরে আসি। চল আর দেরি করা যায়। ঘরের দরজা খোলা, মাও নেই, দাইমাও নেই। এবার আমি বুঝতে পেরেছি, আমাকে ফাঁকি দিয়ে রোজ রোজ ওরা বাইরে যায়। আমিও আজ আর থাকবো না, এই আমার উত্তম সুযোগ। এই সুযোগে একবার বাইরে গিয়ে পৃথিবীটা ঘুরে আসবো। যাই, মা দাইমা হয়তো এখন এসে করবে। আমি একটু মদন কোথায় যায়? তাই ফিরে যায়? আমার মদন কোথায়? আমার মনে হয় ও বাইরে চলে গেছে। বল, বল এখন কি হবে? আমি অনেক ভাবছি রানীমা, এই কথা যদি মহারাজ জানতে পারে, নইলে যে আমার ঘরটার যাবে রানীমা। আমি মহারাজকে এমন কি জবাব দিব, এমন কি জবাব দিব। যা যাই, যা, তুই একবার মহারাজকে খবর দে। আমি আপনার পায়ে পড়ি রানীমা। এই দুঃসংবাদ নিয়ে আমি মহারাজের কাছে কিছুতে মুখ দেখাতে পারবো না রানীমা। আমি যেতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি শুধু আমাকে ক্ষমা করুন। সঙ্গে যাই। মহারাজ যদি তোকে কিছু বলে, সব দোষ আমি মাথা থেকে নিব। তুই যা, আমি খুঁজে দেখি। যা, আমার মদন কুমার কোথায় গিয়েছে আমি খুঁজে দেখি। বেশ রানীমা, আপনার কথা আমি অমান্য করতে পারলাম না। বেশ, আপনার কথা মতন আমি মহারাজের কাছে যাচ্ছি রানীমা। আমি শুধু যাচ্ছি মহারাজের কাছে। যা। তুমি আমার মদনকে আমার বুকে ফিরিয়ে দাও ঠাকুর, আমার বুকে ফিরিয়ে দাও। মন্ত্রী মহাশয়, আজ দেখতে দেখতে 10টি বছর অতিবাহিত হয়ে গেল। আমার রানী লীলাবতী পুত্র মদন কুমারকে নিয়ে অন্ধকার প্রাসাদে বাস করছে। জানি না তারা কেমন আছে। আজ পর্যন্ত তাদের ভালো মন্দ কোনো সংবাদ আমি পেলাম না। ভাববেন না মহারাজ,
ভগবানের কৃপায় মহারানী মদন কুমারকে নিয়ে খুব সুখে শান্তিতে আছে। সর্বনাশ সর্বনাশ হয়েছে মহারাজ। কি হয়েছে তাই? তোমার কথা শুনে বুকের মাঝে যেন আমার অগ্নি ঝড় শুরু হয়েছে। বলো ভাই, বলো কি হয়েছে? মহারাজ, আমি বলতে পারছি না, সে কথা বলতে যেন আমার জীবনটা আরো শেষ। আমি তোমাকে অভয় দান করছি, তুমি বলো ভাই কি সর্বনাশ হয়েছে? মদন কুমারকে নিয়ে হ্যাঁ, মদন কুমারের কি হয়েছে বলো? আমি মহারানী আর আমি তারপর কি হয়েছে? শুয়েছিলাম। ঘুম থেকে জেগে দেখি মদন কুমার নেই, মদন কুমার নেই। শূন্য বিছানা পড়ে। তাই? আমি অনেক খুঁজে দেখেছি, মদন কুমারের কোনো সন্ধান পেয়েছি আমরা। এ কি তুমি শোনালে দাই? কি আজ তুমি আমাকে শোনালে? এই খবর শোনার আগে ওই নিষ্ঠুর ভগবান কেন আমার মৃত্যু দিল না? কেন আমার মৃত্যু দিল না? মন্ত্রী মহাশয়, বলুন বলুন মন্ত্রী মহাশয়, এখন আমি কি উপায় করি? মহারাজ, সব কিছুই দায়ের চক্রান্ত। আগে একে বন্দী করো। এই কে আছিস? আদেশ করুন মহারাজ। বন্দি করো এই দাইকে। বন্দী করবো? হ্যাঁ, বেশ। আর শোন, রাজ্য আমাকে এলান করে দিবি যে আমার একমাত্র পুত্র মদন কুমারকে ধরে আনতে পারবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। বেশ, তাই করবো মহারাজ। আমার আদেশ দিন মহারাজ। আমি মদন কুমারের সন্ধানে যাব। বেশ, তাহলে তুই যা। তুই যদি আমার একমাত্র পুত্র মদন কুমারের সন্ধান করে নিয়ে আসতে পারিস তাহলে 10,000 স্বর্ণ মুদ্রা আমি তোকে পুরস্কার দেব। কথা আজ্ঞে মহারাজ। ভাই মহারাজ, অপরাধ করেছি আমি, দায়টা আগে মুক্তি করবি। এই বলছো রানী? আমি ঠিকই বলছি মহারাজ, আমি ঠিকই বলছি। ওর কোনো দোষ নেই। আজ দীর্ঘ 10টি বছর অন্ধকার গুহায় থেকে থেকে আমি একেবারে হাজিয়ে উঠেছিলাম। তাই মদন কুমারকে ঘুমিয়ে রেখে দাইকে সঙ্গে নিয়ে আমি নিজেই বাইরে গিয়েছিলাম। এসে দেখি খালি বিছানা পড়ে আছি, আমার মদন কুমার নেই। রানী, অপরাধ করেছি আমি, শাস্তি হবে আর আমি চাই না মহারাজ, আমি চাই না। শাস্তি যদি দিতে চাও তাহলে দায়কে ছেড়ে দিয়ে আমাকে আপনি শাস্তি দিন। ওরে ভাইকে মুক্ত করে দাও। যা, মদন কুমারের সন্ধানে বেরিয়ে যা আর মদন কুমারকে খুঁজিয়ে নিয়ে আসবে। যা। বেশ, তাই করছি মহারাজ। আমি যে ভেবে স্থির করতে পারছি না, সেই মহাপুরুষের বাণী যদি সত্য হয়, জানি না আমাদের অদৃশ্য কি আছে। মহারাজ, বিধাতার নীতি অখণ্ডনীয়। ভাগ্যে যা লেখা আছে তা তো হবে। মন্ত্রী মহাশয়, মহারাজ, আপনি চারিদিকে গুপ্তচর পাঠিয়ে দিন, যেমন করেই হোক আমার একমাত্র পুত্র মদন কুমারের সন্ধান করে তারা নিয়ে আসবে। আসুন আসুন মন্ত্রী মহাশয়, আমার সঙ্গে আসুন। ঠিক আছে মহারাজ, তাই করব। কি সুন্দর পৃথিবীর রূপ। আকাশ বাতাস চন্দ্র সূর্য গাছপালা নদী জ্বালা এসব দেখে মনটা আমার আনন্দে ভরে গেছে। এই সুন্দর
আমাকে নিয়ে অন্ধকারে আছে কেন? বনের মাঝে কি দেখা যায়? তাই মামাকে বলেছিল বনে অনেক হরিণ আছে এবং হরিণের মাংসটাই খুব মিষ্টি। হয়তো তাই হবে। দেখি একটা হরিণ ধরতে পারি কিনা। আচ্ছা বলো তো তোমার নাম কি? আমার নাম মদন কুমার। মদন কুমার? হ্যাঁ। তোমার নাম মদন কুমার? হ্যাঁ। কেন কি হয়েছে? না মানে কিছুই হয়নি। মহারাজা রানীমা তোমাকে না দেখে পাগল হয়ে গেছে। আমার সঙ্গে এক্ষুনি যেতে হবে। যাবো। তারা তো বলো তো বনে ওগুলো কি দেখা যায়? ওগুলো তো হরিণ। তাহলে আমার ধারণাই ঠিক। আচ্ছা তুমি যাও, আমি একটা হরিণ ধরে নিয়ে যাও। পাগল ছেলে, হরিণ খুব চালাক, সহজে ওদেরকে ধরা যায় না। আমার সঙ্গে চলো, আমি তোমাকে হরিণ ধরিয়ে দেবো। বেশ, তাহলে চলো। এসো এসো আমার সঙ্গে। মন্ত্রী মহাশয়, মহারাজ, দেখতে দেখতে বেলা প্রায় অবসান হয়ে এলো। এখন পর্যন্ত যারা আমার মদন কুমারের সন্ধানে গিয়েছে তারা এখন পর্যন্ত কেউ ফিরে আসে না। মহারাজ, এসেছি মহারাজ। এসো বাবা মদন কুমার, এসো আমার কাছে এসো। বাবা বলো তো তুমি কোথায় গিয়েছিলে? ওই বনটা দেখতে গিয়েছিলাম। আরো দেখলাম কি দেখলে? বনে অনেক হরিণ। একটা হরিণ ধরতে চেয়েছিলাম, কিন্তু ওগুলো ভারী চালাক। এক লাফে ধরে পালালো। কিছুতেই ধরতে পারলাম না। আমায় একটা হরিণ এনে দিবে বাবা? দেবো দেবো বাবা দেবো। কোথায় কোথায় আমার মদন? তুমি আগে তোমার বাবা মদন মদন বাবা বাবা যাও রানী, ওকে নিয়ে গিয়ে ওকে কিছু খেতে দাও। বেশ, আমি তাই যাচ্ছি। চলো বাবা। ঠিক আছে মা, তাই। মন্ত্রী মহাশয়, মহারাজ, চলো এই আনন্দের দিনে প্রজাদের মাঝে কিছু দুহাতে দান খয়রাত করে আসি। আর শুনুন, এই প্রহরীকে 10,000 টাকা বকশিশ দেবে। ঠিক আছে মহারাজ। চলো প্রহরী। ওগো ঠাকুর, বহুদিনের আশা তুমি পূর্ণ করেছ। আমার মদনের প্রতি তুমি সহায় থেকো, তুমি সহায় থেকো। আমি তোমার চিন্তাই করছি। কিছু খেয়ে নাও, পরে খাবো না। তার পূর্বে আমার একটি কথা শোনো মা। কি কথা বাবা? মা, আমার মনে বড় সাথ জেগেছে, আমি হরিণ শিকারে যাব। যদি অনুমতি দাও তাহলে খাবো, আর যদি আমাকে অনুমতি না দাও তাহলে আমি এক গ্লাস জল স্পর্শ করবো না। মা, পাগল ছেলে, তুমি এখনো পাগল। শিকারের তুমি কি বুঝবে? বড় হলে নিশ্চয় শিকারে যাবে। না মা, আমি আজই শিকারে যাব। বাধা দিয়ে তুমি আমাকে ফেরাতে পারবে না মা, আমি যাবই যাব। বাবা, তুমি আমার একমাত্র শিকারের সন্তান। তোমাকে শিকারে পাঠিয়ে দিই, আমি কেমন করে ঘরে থাকবো বাবা? না না মহারানী, আমি মদন কুমারকে শিকারে যেতে দেবো না। শিকারে গিয়ে যদি মদন কুমারের কোনো মঙ্গল হয়, মহারাজ আমাকে বদনাম দেবে। আমি কারো কথা শুনবো না, আমি কারো বাধা মানবো না, আমি যে শিকারে যাব।
বাবা মদন কুমার, তুমি কোথায় যাচ্ছ? তুমি চলে গেলে তোমার মা যে কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। মা, তুমি কাঁদছো? কেঁদো না মা, তুমি কেঁদো না। আমি শিকার থেকে তোমার জন্য দেখে একটি হরিণ শিকার করে নিয়ে আসবো। তুমি সেই হরিণের মাংস খাবে, অবাক হবে। বাবা খাবে, আমি খাবো, তখন কত না আনন্দ হবে মা, কত না আনন্দ হবে। জানি না কবে সে আশা আমার পূর্ণ হবে। কত দিনে তুমি বড় হবে। আগে কিছু খেয়ে শুই পড়। আমি কিছু না মা, না, তুমি আমাকে বাধা দিও না মা, তুমি আমাকে বাধা দিও না। হাতে ধরি পায়ে পড়ি, বেশ, আমি তাই যাচ্ছি নানিমা। মা, আমাকে তোমরা শত বাধা দিলে সেই বাধা আমি উপেক্ষা করে আমি হরিণ শিকারে যাব মা। আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, আমাকে কেউ একই বাবা মদন কুমার, তোমার কি হয়েছে বাবা? এখন পর্যন্ত নাকি তুমি কোনো খানা পানি কিছুই খাওনি? বাবা, আমাকে শিকারে যাবার অনুমতি দিন বাবা, আমি হরিণ শিকারে যাব। যাবে বই কি? বড় হলে নিশ্চয়ই যাবে তুমি হরিণ শিকার করতে। এখন তুমি নিতান্ত ভালো, শিকারের তুমি কি বুঝবে? আগে তুমি তীর ছোড়া শিখো, তারপর তো তুমি শিকার করবে। বাবা, মন্ত্রী কাকুর ছেলের নিকট আমি সব শিখেছি। আমি তার প্রমাণ দেখতে চাই। এই কে আছিস? আদেশ করুন মহারাজ। এই নিন মহারাজ। নাও রানী, তুলে দাও পুত্র মদন কুমারের হাতে। তুমি যখন শুনবে না, পুত্র মদন কুমার, এই চেয়ে দেখো, আম গাছের ডালে একটি টিয়া পাখি বসে আছে। তুমি যদি তীর ছুঁড়ে ওই পাখিটাকে ধরাশায়ী করতে পারো, তাহলে বুঝবো তুমি সত্যি শিকার করতে পারবে। বাবা, বাবা, পাখিটা তো উড়ে গেল। ওই তো, ওই জালে বসেছে।
আমি এই মুহূর্তে ওই পাখিটাকে স্বরে নিক্ষেপ করছি। আমি ওকে ধরাশায়ী করব। বাবা, এই তো আমি তাকে ধরাশায়ী করেছি। আমি জিতেছি। এবার আমায় অনুমতি দিন। সাব্বাস সাব্বাস বেটা সাব্বাস। আমি জানি তুমি স্বীকার করতে পারবে। মহারাজ, দূর থেকে মদন কুমারের তীর ছোড়া দেখে আমি অবাক হয়েছি মহারাজ। এত অল্প বয়সে এত সুন্দর ভাবে অস্ত্র চালনা করবে এমন আমার ধারণা ছিল না মহারাজ। কিন্তু মন্ত্রী মহাশয়, পুত্র মদন কুমার শিকারে যাওয়ার জন্য অস্থির করে তুলেছে। বলুন বলুন মন্ত্রী মহাশয়, এখন কি করা যায়? আদেশ দিন মহারাজ, আদেশ দিন। তাছাড়া প্রয়োজনে আমি যাব মদন কুমারের পৃষ্ঠপোষকে। তাহলে আর বিলম্ব নয় মন্ত্রী মহাশয়, আপনি সেনাসৈন্যকে আদেশ দিন তারা যেন শিকারে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। আপনার আদেশ আমার মহারাজ। যাও যাও বাবা মদন কুমার, আগে কিছু খেয়ে বিশ্রাম নাও। আমি তোমার শিকারে যাওয়ার সব ব্যবস্থাই করে দিচ্ছি। যাও রানী, তুমি ওকে নিয়ে গিয়ে কিছু আহারের ব্যবস্থা করে দাও। যাও যাও প্রহরী, তুমিও শিকারে যাওয়ার জন্য প্রস্তুত হও। বেশ, তাই করছি মহারাজ। হে ভগবান, অনেক আরাধনার পর তুমি আমাকে একটি সন্তান দিয়ে সুখী করেছো। ওকে তুমি আর আমার বুক থেকে ছিনিয়ে নিও না ভগবান, ওকে আর আমার বুক থেকে ছিনিয়ে নিও না। মন্ত্রী কাকা, বহু মন ঘুরে এলাম, একটি হরিণ শিকার করতে পারলাম না। তবে কি আমার ভাগ্যে শিকার মিলবে না? বাবা মদন কুমার, ওই যে অদূরে আরেকটি বন দেখা যাচ্ছে, চলো আমরা ওই বনটা অনুসন্ধান করে দেখি। ঠিক আছে মন্ত্রী কাকা, তাই হবে। এবার চলুন। মন্ত্রী কাকা, দেখতে দেখতে দিবা প্রায় অবসান হয়ে এলো। তাছাড়া এই বলে আমি হরিণ শিকারের পদচিহ্ন দেখতে পাচ্ছি। আপনি সৈন্যদের আদেশ জানিয়ে দিন, তারা যেন ওই রাত্রি যাপনের জন্য তাঁবু নির্মাণ করে। আগামী প্রত্যক্ষে আমরা হরিণ শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। বেশ, আমি তাই করছি। ধন্যবাদ, তোমরা তাঁবুতে ফিরে যাও। কি সুন্দর রূপ, দেখে মনে হয় চিরদাসী হয়ে এই যুবকের সঙ্গে চলে যায়। আমার মনে হয়
তা তো হবে। তা না হলে এত রূপ হবে কেন? শোন, আমাদের সঙ্গে মধুমালার সঙ্গে যদি এই যুবকের মিলন হতো তাহলে খুব সুন্দর মানে, তাই না? চল না বোন, মধুমালার নিকটে নিয়ে গিয়ে মিলন করে নিয়ে যেত। আর কথা বল নিদ্রা, তুই সকলের চোখে ঘুম দে, তোমাকে বেহুশ করে নিয়ে যেতে হবে। ঠিক আছে? মদন কুমার কোথায়? এই গভীর রাত্রি গেল কোথায়? সে দেখো মদন কুমার নেই। তাহলে কি কুমারকে বাঘে ধরে নিয়ে গেল? হয়তো তাই হবে, তা না হলে একসাথে যাবে কোথায়? চলো মদন কুমারকে খুঁজে বের করতে হবে, নাহলে যে মহারাজ আমাদের গদ্দান নেবে। চলো চলো। নিজের রূপ দেখে নিজেকে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে, কিন্তু রূপকে কি করব? এই ভরা যৌবন নিয়ে একাকেই থাকতে হবে। জানি না কতদিনের যৌবনে মানুষ আমার কাছে ফিরে আসবে। নিজেকে নিমাস
বান্ধবীরা কি হইল না, আজ যদি আমাকে একাই থাকতে হবে, চোখগুলো আর মানছে না, অবসাচ্ছে। যাই, আমি শুয়ে পড়ি। আমি এখানে কেন? তোমরা কোথায়? একটিবার আমার কাছে এসো। কোন সাগরে বাড়ি তো আমার পরিচয় তো নিলে, এবার তোমার পরিচয় দাও। মধুমালা, আসলে তুমি দেখতেও ঠিক যে রূপ, তোমার নামটাও ঠিক সেই রূপ। আচ্ছা, আমি ভাবছি
তোমার এখানে আমাকে আনলে কি করে? সেনা সৈন্য লোকজন নিয়ে আমি হরিণ শিকারে এসেছিলাম ওই তামাল বনে। আমি ঘুম হতে জেগে দেখি আমি তোমারই পাশে শুয়ে আছি। এর বেশি আমি কিছু করতে পারবো না। আর তুমি যদি জেনে থাকো তাহলে আমার কাছে খুলে বলো, আমি কেমন করে এখানে এলাম, আমাকে এখানে কে নিয়ে এসেছে? বলছি অমন কমল প্রাণে এত নিষ্ঠুর হও না। তুমি এত নিষ্ঠুর। আমি যে তোমাকে দেখে পাগল হয়ে গেছি। আর প্রাণে তুমি আমাকে এখান থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছ। সবই বুঝি কুমার, কিন্তু অর্থ কি মালা? তাহলে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? এই নাও আমার হাতের অঙ্গুরি। Oh